হাসিনা যখন ছিল তখনই হাসিনা বলেছিল আমাদের এখানে পাঠালে আমরা নেব না, ঠিক তেমনি এইখানেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই যে কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী বাংলায় ইন্ডিয়াতে রয়েছে তাদের ফেরত নেবে না? মানে প্রধানমন্ত্রী হওয়ার পরেও তারেক রহমান প্রথম কথা কোটি কোটি এ তো নেই রোহিঙ্গা, এটা একটা একটা ডাহা মিথ্যে কথা। যদি এখানকার মুসলিমদেরও ওখানে ফেরত পাঠানো হয়, ফেরত পাঠানো হবে না। তার কারণ হচ্ছে সে দেশ এর সঙ্গে যদি ভালো সম্পর্ক, যেমন হাসিনা যখন ছিল তখনই হাসিনা বলেছিল আমাদের এখানে পাঠালে আমরা নেব না, ঠিক তেমনি এইখানেও কিন্তু এটা হবে না। একদম নির্দ্বিধায় জেনে রাখুন, এরা বলবে। এবং সোনালী খাতুনকে পাঠানো হয়েছিল সবার মধ্যে আতঙ্ক তৈরি করার জন্যে, যাতে এই আতঙ্কিত হয়ে তারা কোনো নাগরিকত্ব না নিয়ে এইখানে থাকে। এবং এখানে থাকলে ভারতবর্ষে একটা হিউম্যান রিসোর্স, মানে আমাদের এই যে এই লোকগুলোকে খাটানোর একটা জায়গা তৈরি হবে, ফলে তাদেরকে অনেক কম পয়সায় খাটানো যাবে। এইটাই হচ্ছে প্রধান জিনিস, যে তাদের নাগরিকত্বের কোনো রকম সুবিধাগুলো না দিয়ে, আমাদের যে অধিকারগুলি আছে সেগুলো না দিয়ে, এটা অনেকটা রোমের মতো করতে চাইছে। রোমে একটা সময় নাগরিক কাদের বলা হতো? ভদ্রলোকদের নাগরিক, তথাকথিত ভদ্রলোকদের নাগরিক দিয়ে, এবং তাদের হয়ে যারা খাটতো তারা কিন্তু এই দ্বিনাগরিক হয়ে তারা থাকতো। শহরের মূল ভূখণ্ডে থাকতো হচ্ছে তারা, আর তার চারপাশে সমস্ত এরা থাকতো যারা দ্বিনাগরিক। ঠিক সেরকমই একটা করার চেষ্টা হচ্ছে। এইভাবে অর্থনৈতিক যে চাপ বা বাইরের দেশে যে লোন নিয়েছে বা এই সমস্ত হয়েছে, সেইগুলো ভারতবর্ষের যে এখনকার যে সরকার সেই রকমভাবে সেটাকে কমাবার চেষ্টা করবে, এইটা আমার মনে হয়। আমার নাম তাপস কুমার। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে অনেকেই এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়া সত্ত্বেও হিয়ারিং এ যাননি, কারণ তাদের কাছে হয়তো কাগজ নেই বা অন্য কোনো কারণে। মতুয়া সমাজের মধ্যেও এমন মানুষরা রয়েছেন, তাহলে সেক্ষেত্রে তাদের কি হতে পারে? তাদের তো এই সমস্ত যে কাগজ নেই, এদের কাছে কাগজ আছে, শুধু দেখা যাবে যেখানে থাকে সেইটার পর্যন্ত হয়তো ওই যে কিনেছে না এ করেছে সেইগুলো কাগজগুলো তারা নিয়েও গিয়েছিল, সেই কাগজগুলো তারা ফেলে দিয়েছে এই ইসি থেকে। এবং বিএলও বলেছে এই কাগজগুলো কোনো ভ্যালিড নয়, কোনো ভ্যালিড যুক্তি নেই। ফলে একের পর এক তারা এইভাবে হেনস্থা হয়েছে। এই হেনস্থার একমাত্র আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। কাউকে তেল দিয়ে বা কোনো দল করে এইটা পাওয়া যাবে না। এটা সম্পর্কে তাদের নিশ্চিত হতে হবে। আগে নিশ্চিত হতে হবে যে বিজেপিও দেবে না, আর আজকে এইখানে যে সরকারগুলি আছে তারাও দেবে না। তাহলে আন্দোলনের পথে যেতে হবে। এই আন্দোলন যদি না করা যায় তাহলে তারা অর্জন করতে পারবে না। তাই আমরা চেষ্টা করছি তাদেরকেও নিয়ে আসতে এখানে, তারাও যাতে এখানে আসে, এবং যে সমস্ত গরিব মুসলিম মানুষ তাদেরও এখানে নিয়ে এসে এই একটা জমায়েত করে তারা এই নিয়ে আন্দোলন না করলে, একমাত্র এই আইনকে যদি আমরা ফিরিয়ে দিতে পারি, যেমন কৃষি আইনকে ফিরিয়ে দেওয়া গেছে, সেটা প্রায় 1 বছর লেগেছে, 1 বছর কি 1.5 বছরের মতো লেগেছে, তা লাগলে লাগুক, কিন্তু সেইটা যতদিন না এনআরসির আগে পর্যন্ত আমরা এই লড়াইটা চালিয়ে যাব, এইটা আমাদের অঙ্গীকার। এর শুরুর প্রথম দিন থেকেই মতুয়াদের মধ্যে একটা আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এসআইআর হওয়ার পরে, মানে এসআইআর যখন ডিক্লেয়ার করলো তার আগে কিন্তু সিএএ হয়েছিল। যখন সিএএ হয়েছিল, আমার কাছে এখন কাগজ নেই, সিএএ যখন হয়েছিল তখন আমাদের যে হোল্ডের যে সমস্ত নমশূদ্র মানুষজন আছে, গোসাইরা আছে কিছু, তাদের মধ্যে আমাদের একটাই প্রচার ছিল, সেটা হচ্ছে যে এই যে সিএএ সেই সিএএটা একটা ভাঁওতা। বললো কেন ভাঁওতা? এই সিএএ তো এই জন্যে করেছে যে এখানে যারা বাংলাদেশ থেকে আসা বা পূর্ববঙ্গ থেকে আসা যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়ে এখানে এসছে, তাদেরকে এখানে নাগরিকত্ব দেবার কথা ভাবছে সিএ। আমরা প্রথম দেখালাম এক একটা ধরে ধরে যে সিএতে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো পূরণ করতে পারবে না। তার মানে তোমার পাসপোর্ট থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। তারপরে বললো ভ্যালিড পাসপোর্ট না থাকলেও হবে। তারপরে বললো কি, তারপরে তোমাকে দেখাতে হবে তুমি ধর্মীয় অত্যাচারিত হয়েছো। আচ্ছা, ধর্মীয় অত্যাচারিত হয়েছি, গায়ে আঁচড় দেখে তো বোঝা যাবে না। ওখানে তাহলে পুলিশের সার্টিফিকেট চাইবে যে ওখানকার পুলিশরা, মানে বাংলাদেশের পুলিশরা লিখে দেবে হ্যাঁ ধর্মীয় অত্যাচারিত হয়েছে। এটা কোনদিন হয়? এই যে অবাস্তব যে সমস্ত পরিকল্পনা, সেইগুলি একের পর এক ওই শর্তে যুক্ত হয়েছে বলে এই সিএ প্রায় একটা ভাঁওতাবাজি হয়েছিল।
আচ্ছা, এই ভাঁওতাবাজি আমরা তাদের বোঝালাম, তারা বুঝে গেল? না, বোঝেনি। কারণ তাদের মধ্যে এই শান্তনু ঠাকুর দালাল, সুব্রত ঠাকুর, তারপর হচ্ছে জগন্নাথ, তারপর হচ্ছে অসীম সরকার, এরা টাকা পয়সার জন্য, একদম টাকা পয়সার জন্য তারা বিজেপি করেছে। এবাদের ভোট নিয়ে তারা মানে বদনামি করেছে। কিরকম অবস্থা? তারা বিশ্বাসঘাতকতা করেছে, এটা আমরা বোঝালাম। এবং মানুষ এখন কিন্তু অনেকটাই বোঝে যে সিএটা ভাঁওতা ছিল। কিভাবে? যেই এসআইআর এলো তখন তারপরে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে সিএতে যারা তোমরা লিখেছো তাদের যদি নাগরিকত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে তারা এই এসআইআর ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবে না। ভাবো, যারা সিএ করেনি, আমরা তখন বললাম তোমরা যাদের মধ্যে আমরা প্রচার করেছিলাম তারা জেনে শুনে তারা সিএতে করেনি, তারা অনেকে বেঁচে গেছে, তারা সিএ করেনি বলে তারা এসআইআর এর ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছে। যেমন আমরা ফিল আপ করেছি তেমনি ওরাও ফিল আপ করেছে। কিন্তু এই সিএতে যারা করেছে কয়েক লক্ষ মানুষ, তারা নাগরিকত্ব তো পায়নি, কিন্তু তারা এসআইআরও করতে পারল না। ফলে এইরকম একটা হতাশা অবস্থা তৈরি হয়েছিল। এই জন্যেই যে এসআইআর তাদের কাছে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে, এবং এখনো পর্যন্ত তারা জানে না যে এই নাগরিকত্ব পাবে কিনা। এখনো পর্যন্ত প্রায় ধরো 10 লক্ষ মানুষ সিএ ফর্ম ফিল আপ করেছে, নমশূদ্র মানুষ, কিন্তু সেই 10 লক্ষ মানুষের মধ্যে তারা পেয়েছে হচ্ছে 332 জন পেয়েছে হচ্ছে নাগরিকত্ব, তাও পেয়েছে অনেক দিন আগে। তাহলে এই যে তাদের যে আতঙ্ক আমাদের থেকেও মনে হচ্ছে বেশি। তাহলে যারা ওদেরকে আনতে চাইছে, যে হিন্দু বলে আনতে চাইছে, যে মতুয়াদের আনতে চাইছে, তারা ভাবছে যে তোমরা হিন্দু, তোমরা এই রাষ্ট্রে থাকবে, এই সমস্ত যে কেন্দ্রীয় সরকার এটা বলছে, তাহলে তারা নাগরিকত্ব দিতে পারছে না। কিসের জন্য? আমরা বললাম নিঃশর্ত নাগরিকত্ব তাদের দিতে হবে, তোমরা যদি বলে থাকো, তাহলে সেটা দিতে পারছে না। ফলে এইটা একটা বিরাট ব্যাপার, এটা ভাঁওতা হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে এসআইআর সম্পর্কে তাদের একটা বিরাট মানে আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক আমরা জানি খুব ভালো করে। আমরা তাদের বলেছি 28 তারিখে যখন রেজাল্ট বেরোবে, তারপরে তাদের যদি নাম না থাকে, তাদের যদি নাম যদি বেনাম হয়ে যায়, সেই সময় থেকে আন্দোলন করতে হবে। বা তার আগে যদি কোনো সময় জানা যায় যে এখন যে এই যে যাদের নাম নেই তারা কিভাবে তারা আন্দোলন করবে, এই আন্দোলনের একটা পটভূমি তৈরি হচ্ছে কিন্তু সমস্ত স্কেলে। মানে ধর মতুয়াদের মধ্যে যেমন হচ্ছে, যেমন আদিবাসীদের মধ্যে হচ্ছে, এক এক রকমভাবে হচ্ছে। আমরা চাইছি যে এইটাকে একটা ঊর্ধ্বে তুলে ধরে যাতে এসআইআর এবং এনআরসি, কেন আমরা এনআরসি বলছি, এই এনআরসির মাধ্যমে কিন্তু আলটিমেট তোমায় একটা এমএনআইসি ফর্ম একটা দেবে, এই একটা কার্ড দেবে, যার মাধ্যমে তুমি নাগরিকত্ব পাবে। তাহলে এই যে এনআরসি যদি আজকে না থাকে তাহলে নাগরিকত্ব হারাবে। নাগরিকত্ব হারানো মানে নাগরিক হিসাবে যে যে আমরা সুবিধাগুলি পাই সমস্ত সুবিধা চলে যাবে যদি নাগরিকত্ব না থাকে। নাগরিকত্ব পেলে পারে, তার মানে বেনাগরিক হওয়ার এই একটা স্ট্র্যাটেজি। এবং 2027 বলেই দিয়েছে অলরেডি, 2027 থেকে আবার এনপিআর শুরু করবে এবং সেন্সাস হয়ে সেখানে এনআরসি হারিয়ে যাবে। সেই জন্য একটা হ্যাঁ, সেন্সাসের জন্য বরাদ্দ প্রায় 6,000 কোটি টাকার বেশি বাড়ানো বরাদ্দ হয়ে গেছে। এটা এইবারই দেখা গেছে আমাদের যে সীতারামন ইয়ে, সে আর কি আমাদের অর্থমন্ত্রী, সে বলেছে। কাজেই এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে শুধু মুসলিমরা নয়, আজকে মতুয়ারা পর্যন্ত, নমশূদ্ররা পর্যন্ত, যারা ভেবেছিল এই দেশে বোধ হয় এই শান্তনু ঠাকুর বা জগন্নাথ তাদের মাধ্যমে তারা টিকে যাবে, তাদের কার্ড নিয়ে বসে আছে, কিন্তু সেই কার্ডের কোনো ভ্যালু নেই, নাগরিকত্ব তারা হারাবে। আমরা তাই বলেছি তোমরা নাগরিকত্ব হারাবেই হারাবে তোমরা যদি সিএতে করো। এইবারে যে একটা বিরাট স্কেলে এই 28 তারিখের পরে যে যাদের নাম থাকবে না তাদের একটা বিরাট একটা আন্দোলনে নামিয়ে দেবে। আসলে বাঙালি মানুষ না, আমার নিজের ধারণা হয়েছে, বাঙালি মানুষ যতক্ষণ না পিঠের উপরে সে মাঠটা পড়ছে ততক্ষণ সে নড়বে না। তারা প্রত্যেক দিনই ভাবছে না না বোধহয় আমাদেরটা থেকে যাবে, আমাদেরটা থেকে যাবে। এখনো ভাবছে অনেক মানুষ যে আমাদেরগুলো বোধহয় থেকে যাবে, এরকম করতে পারবে না। কিন্তু যখন একেবারে পিঠে বাড়ি পড়বে তখনই সে নামবে। এটা অনেকেই ভেবেছে, আমাদের মতুয়ারা যে গোসাইরা অনেকেই ভেবেছে, বললো জানেন ডালা অনেক কিছু করছেন, কিন্তু এই জায়গা থেকে এদেরকে নাড়ানো যাবে না যতক্ষণ না পিঠের উপর বাড়ি পড়বে। এসআইআর এর শুরু থেকে বিজেপির বহু নেতারা বারংবার বলেছিলেন যে প্রথমে চিহ্নিতকরণ হবে, তারপর ডিলিট করা হবে, তারপরে আপনার
ডিপোর্ট করা হবে, মানে রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, সেখানে বিএনপি ক্ষমতায় আসলো। ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী ভাই বলে সম্বোধন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। ফলে নতুন একটা নির্বাচিত সরকার সেখানে প্রতিষ্ঠিত হওয়ায় ভারতের এই যে নেতারা বলছিলেন যে ডিপোর্ট করা হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের, সেই কাজটা কি আরো সহজ হয়ে গেল বলে আপনার মনে হয়? বাংলাদেশের নির্বাচন বা সেখানে নির্বাচিত সরকার ভারতের এসআইআর এর প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে? ভারতের এতে একমাত্র প্রভাব ফেলতে পারে যে তাদের সরকারের সঙ্গে যদি ভারতবর্ষের সরকারের মানে সেই রকম সম্পর্ক হয়, যে সম্পর্কটা প্রায় ভেঙে গিয়েছিল ইউনিস থাকার সময়, যেমন চীন এবং পাকিস্তান এরা অনেক বেশি তাদের সঙ্গী হয়ে গেছিল, সেইটা বোধহয় কিছুটা কমানোর জন্য আজকে ভারতবর্ষের মোদি সাহেব সেইটাই বলেছে। আমাদের ভারতবর্ষের একটা স্ট্র্যাটেজি হচ্ছে পাকিস্তানের যে মিত্ররা তাদের থেকে দূরে থাকুক, বা তাদের যে শত্রুরা তাদের সঙ্গে মিতালি করো, যেমন ইসরায়েলের সঙ্গে মিতালি করেছে মুসলিম বিরোধী বলে, গাজার হত্যাকারী বলে। ঠিক তেমনি তাদের এই ধরনের একটা স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজি নয় ডিপোর্ট করার স্ট্র্যাটেজি। তার কারণ হচ্ছে যখন হাসিনা ছিল তখনও সেখানে বলা হয়েছিল যে তাদের কি সত্যি সত্যি ডিপোর্ট করবে? ডিপোর্ট করবে না। এখানে বরং যেমন আসামে যারা আছে তাদেরকে ডিপোর্ট করেছে? করেনি। কিন্তু বলবেন যে ওইখানে দেখা গেল কি নাম আমি ভুলে যাচ্ছি, ওই যাদেরকে ডিপোর্ট করা হয়েছিল, একটা পরিবারকে ডিপোর্ট করেছিল, তারপর আবার সুপ্রিম কোর্ট থেকে, হ্যাঁ, ফনি খাতুন, তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল, তারা আবার ওখানেও না থেকে তারপরে হয়ে আমাদের সুপ্রিম কোর্টের করাতে এখানে এসছে। তার মানে ওটা ছিল একটা ইনস্ট্যান্স দেখানোর জন্য, সবাইকে ভয় পাওয়ানোর জন্য এটা করা হয়েছিল। কিন্তু ডিপোর্ট এটা করবে না যখন হাসিনা ছিল তখনও। তার মানে কি? তার মানে এদের তারা কোথায় রাখবে? নাগরিক করে একদম স্ট্র্যাটেজি, এটা বলে রাখছি, সমস্ত দেশে যা করে, মেক্সিকোতে যা হয়েছে, মানে আমেরিকা যা মেক্সিকানদের জন্য করেছে, ঠিক সেই রকম তাদের একটা কার্ড থাকবে, যে কার্ডটা হচ্ছে নাগরিক থাকবে, এবং নাগরিক থেকে তারা এখানে কোনো নাগরিকত্বের সুবিধা পাবে না, এবং তারা কম পয়সার চাকরি করবে, কর্পোরেটদের সুবিধা হবে। এটা একদম এই স্ট্র্যাটেজি, এছাড়া কোনো ভিন্ন স্ট্র্যাটেজি নয়। এমনকি সরকার এদেরকে কিছুদিন আগেও ইউক্রেনে পাঠানো হয়েছিল যুদ্ধের সময় কিছু লোককে, যারা এই রকম ধরনের, তাদেরকে এরকম পরিযায়ী কিছু লোককে তারা পাঠিয়েছিল সরকারের তরফ থেকে। এই রকম ভাবে পাঠানো হবে যে হিউম্যান এক্সপোর্ট করা হবে, এই ধরনের একটা স্ট্র্যাটেজি রয়েছে।